গোয়া ভ্রমণের প্রথম পর্বে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম কলকাতা থেকে আমরা কিভাবে ভাস্কো দা গামা এসে পৌঁছালাম এবং প্রথম রাতে আমরা ক্যাসিনো উপভোগ করে পরের দিন পাঞ্জিম সাইট সিইং করলাম। আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে লিংক দিয়ে রাখলাম, গিয়ে দেখে নিতে পারেন। আমার আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো পাঞ্জিমে সাইট সিইং করার পর আমরা কিভাবে বাঘা বিচে এসে পৌঁছালাম এবং নর্থ গোয়ায় 3 দিন ও সাউথ গোয়ায় 3 দিন কাটিয়ে মাডগাঁও থেকে কলকাতায় কিভাবে ফিরে এলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জিমে সাইট সিইং করার পর আমরা ওই গাড়িতেই আর 1000 টাকা বেশি দিয়ে চলে এলাম বাঘা বিচে। ট্রেনে আমরা হোটেল খুঁজে হোটেল নিলাম। হোটেলটা আপনাদের কালকে সকালে দেখাবো। আজকে সন্ধে হয়ে গেছিল বলে আর দেখাতে পারলাম না। হোটেল রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা একটু বাঘা বিচে এলাম, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম হোটেলের পাশে ডিনার করতে। ডিনার করবো আর টিটোস লেনটা খুবই সুন্দর, সেটাও আপনাদের দেখাবো। চিকেন সুরমা আমরা দীঘাতেও খেয়েছিলাম। চিকেন সুরমার সাথে হাবুস মিশিয়ে দেবে, রুটির মতনই হাবুস নাম, 140 টাকা। আর এই হায়দ্রাবাদি দম বিরিয়ানি 120 টাকা। কালকে আমরা পাঞ্জিমে সাইট সিইং করার পর সেই গাড়িতেই আমরা 1000 টাকা বেশি দিয়ে চলে এলাম বাঘা বিচে। বাঘা বিচে টিটোস লেন বলে একটা জায়গা আছে, সেই টিটোস লেনে আমরা হোটেল খুঁজে হোটেল নিয়েছি। খুব সস্তায় হোটেল পেয়েছি আমরা। একটা সিঙ্গেল রুম নিয়েছি 3 দিনে 3000 টাকা, আর একটা ডরমিটরি রুম নিয়েছি 4 বেডের। আমরা সেখানে 4 জন থাকবো। 3 দিনে আমাদের ভাড়া পড়েছে 6000 টাকা। ওখান থেকে টিটোস লেনটা শুরু হচ্ছে, আর এই দিকে হচ্ছে আমাদের হোটেল মার্লিন। এর ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি, আর এই সোজা চলে যাচ্ছে টিটোস লেন বরাবর বাঘা বিচ। এখান থেকে 500 মিটার দূরে। আর এখানে লাইন দিয়ে রয়েছে নানা রকমের লাইট ক্লাব, কার্মা, পিঙ্ক, এছাড়া আরো খুব সুন্দর সুন্দর নাইট ক্লাব রয়েছে। কালকে আর ভিডিও করিনি, আজকে আপনাদের রাত্রিবেলা সেই টিটোস লেনের ভিডিও দেখাবো। এই হচ্ছে আমাদের রুম, তার নিচেই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার জন্য। আর সেখান থেকে অর্ডার করলাম পুরি সবজি 100 টাকা 4 পিস, আর চা 20 টাকা। সামনে টিভি চলছে। আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিট লাগলো, তাও টিটোস লেন দেখতে দেখতে আমরা কখন যে বিচের সামনে এসে পৌঁছালাম বুঝতেই পারলাম না। এই বাঘা বিচ, দিনের ভিউ। আর বিচ থেকে আমরা হেঁটে ওই দিকটা যাব, রাত্রিবেলা এখানে এনজয় করব। আমরা এখন সকালে বিচ পরিদর্শন করতে এলাম। আমাদের মার্লিন গেস্ট হাউসের সামনে থেকে আমরা এই স্কুটি বুক করলাম। পার ডে 400 টাকা করে, দুটো স্কুটি 800 টাকা পড়লো। আর স্কুটি নেওয়ার আগে আপনাদের স্কুটির ভিডিও করে নেবে। আমরা দুটো ফ্যাসিনো নিয়েছি, খুব সুন্দর একদম নতুন স্কুটি। 500 টাকা করে বলছিল, আমরা 400 টাকা করে পেয়ে গেছি। স্কুটিতে কোনো স্ক্র্যাচ আছে কিনা দেখে নেবেন, আর টায়ার কন্ডিশন ভালো আছে কিনা সেটাও দেখে নেবেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এলাম কালাঙ্গুট বিচে। আমাদের হোটেল থেকে কালাঙ্গুট বিচের দূরত্ব 1.5 কিলোমিটার। স্কুটিতে আমাদের সময় লাগলো 6 মিনিটের মতন। আর স্কুটি আমরা বাইরে পার্ক করলাম। এই হচ্ছে পার্কিং, এখানে পার্কিং করলাম 6 ঘন্টায় 30 টাকা। গোয়ার ফেমাস বিচ কালাঙ্গুট বিচ। বহু লোক আছে যারা বাঘা বিচে থাকতে পছন্দ করে না, তারা আবার কালাঙ্গুট বিচে আসে। একটু পরিবেশটা হালকা থাকে, তাই বহু লোক বাঘা বিচে না থেকেও কালাঙ্গুট বিচের আশেপাশে হোটেল নিয়ে থাকে। কিন্তু আমাদের একটা ব্যাড লাক, এখন ওয়েদার ঠিক ভালো নেই বলে প্রচুর হাওয়া দিচ্ছে, সমুদ্র উত্তাল, তাই এখানে অ্যাক্টিভিটি হচ্ছে না। বাঘা বিচেও অ্যাক্টিভিটি বন্ধ আছে। আর ভেবেছিলাম কালাঙ্গুট বিচে অ্যাক্টিভিটি হবে, কিন্তু এখানে কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে না, আপাতত এখন বন্ধ রয়েছে। কালাঙ্গুট বিচ থেকে আমরা চলে এলাম ক্যান্ডোলিম বিচে। ক্যান্ডোলিম বিচে আমাদের আসতে সময় লাগলো 20 মিনিটের মতন, 4.5 কিলোমিটার পথ। আর স্কুটি আমরা এখানে পার্কিং করলাম, পার্কিং চার্জ পড়লো 50 টাকা। আর তার উল্টো দিকে ক্যান্ডোলিম বিচ। এই হচ্ছে ক্যান্ডোলিম বিচের প্রবেশ পথ। ক্যান্ডোলিম বিচে আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে। 200 মিটারের দূরত্ব রয়েছে। আমরা ওই দিক থেকে ওই দূরে বাঘা বিচ দেখা যাচ্ছে, যে একটা দূরে বাড়ির মতন দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ক্যান্ডোলিম বিচ। স্পিড বোট রাইডিং হচ্ছে। ক্যান্ডোলিম বিচে প্যারাসিলিং হচ্ছে, 2 জনের 1500 টাকা। আর জেট স্কি হচ্ছে পার পার্সন 600 টাকা। ক্যান্ডোলিম বিচ থেকে আমরা চলে এলাম সিঙ্কিরুম বিচ। স্কুটিতে সময় লাগলো 10 মিনিটের মতো, 3 কিলোমিটার। এখানেও পার্কিং চার্জ 50 টাকা। নর্থ গোয়ায় আর একটা সাইট সিন সিঙ্কিরুম বিচ। এই বিচটা খুব সুন্দর। আর একটু দূরে রয়েছে হাগোদা ফোর্ট। আর ওই দিকটা যাবো, ওই দিকটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পাওয়া যাবে। অসাধারণ সিঙ্কিরুম বিচ, আর এর ভিউটাও বেশ সুন্দর। এটাকে লোয়ার আগোদা ফোর্টও বলা হয়।
এতগুলি বিচের মধ্যে সবচেয়ে এই বিচটা আমার বেশি ভালো লাগলো। এখানের ভিউটা খুবই খুবই অসাধারণ। সিংকিউরিম বিচের অসাধারণ ভিউ পয়েন্ট। সিংকিউরিম বিচ থেকে আমরা স্কুটি করে আগোদা ফোর্টের দিকে যাচ্ছি, আর যাওয়ার সময় বাদিকে এই অসাধারণ ভিউটা, কি সুন্দর ব্যাকওয়াটারের মধ্যে প্রচুর লঞ্চ রয়েছে ছোট ছোট, আর জায়গাটা খুব সুন্দর লাগছে। এটা আগোদা ফোর্ট যাওয়ার দিকে বাদিকে পড়বে। সিংকিউরিম বিচ থেকে আমরা চলে এলাম আগোদা ফোর্টে। সময় লাগলো 10 মিনিটের মতন, 1 কিলোমিটার দূরে। এখানেও পার্কিং চার্জ 50 টাকা। গাড়ি পার্কিং করে এখন আমরা আগোদা ফোর্টের দিকে যাব। আগোদা ফোর্টের এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা করে পার পার্সন, আর এখান থেকে টিকিট কেটে আর এই ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। ফোর্ট আগোদা হলো সপ্তদশ শতাব্দীর পর্তুগিজ যুগের একটি সংরক্ষিত দুর্গ। দুর্গটি মূলত ডাচদের বিরুদ্ধে পাহারা দেওয়ার জন্য 1612 সালে নির্মিত হয়েছিল। সেই সময় ইউরোপ থেকে আসা জাহাজগুলির জন্য এটি একটি রেফারেন্স পয়েন্ট ছিল। এটিকে প্রাথমিকভাবে শিপিং এবং নিকটবর্তী বর্দেজের উপজেলায় রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল। দুর্গের অভ্যন্তরে একটি মিষ্টি জলের ঝর্ণা জাহাজগুলিকে জল সরবরাহ করত, সেগুলি থেমে থাকতো। এইভাবেই দুর্গটির নাম হয়েছে আগোদা। পর্তুগিজ ভাষার যার অর্থ হলো জলময়। ক্ষণস্থায়ী জাহাজের স্ক্রুরা প্রায় তাদের মিঠা পানির দোকানগুলি পূর্ণ করতে যেতেন। 1864 সালে নির্মিত আগোদা ফোর্ট বাতিলঘরটি এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন। টপ ফ্লোর থেকে ফোর্ট আগোদার ভিউ অসাধারণ। এই ভিউটা এখান থেকেই পাহারা দিতে, যাতে কোনো দূর থেকে শত্রু না আসতে পারে। ফোর্ট আগোদা জেলে এখনো 2 জন কয়েদি প্রায় 400 বছর ধরে সাজা কাটছে। আগোদা ফোর্ট আসার জন্য টাইমিং সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। বিকেল 5:30 পর আগোদা ফোর্ট ক্লোজ হয়ে যায়। আগোদা ফোর্ট থেকে আর কিছুটা সোজা আসলে এখানে একটা লাইট হাউস আছে, পার্কিং ফ্রি। তবে লাইট হাউসে প্রবেশ মূল্য 20 টাকা। আপনারা 20 টাকা দিয়ে উঠে ওই উপর দিয়ে আরো আগোদা ফোর্টের ভিউ পয়েন্টটা নিতে পারেন। এখানে সানসেট ভিউ পয়েন্টটা খুব সুন্দর, তবে আমরা আর উপরে যাব না। এখানে আপনাদের বলে রাখি, আমরা কিন্তু আজকে প্রতিটি জায়গা গুগল ম্যাপের সাহায্যে ঘুরেছি। আজকের দিনে আমাদের সাইট সিন কমপ্লিট। এই ফোর্ট আগোদা থেকে আমরা এখন চলে যাব আমাদের হোটেলে টিটোস লেন। এখান থেকে টিটোস লেনের দূরত্ব 11 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 35 মিনিটের মতন। সন্ধ্যাবেলায় সাইট সিন করার পর হোটেলে ঢুকলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন 8:15 বাজে। আমরা এখন বিচের দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে টিটোস লেন। খুব সুন্দর জাঁকজমক, আপনাদের দেখাচ্ছি। দিনের বেলায় একরকম টিটোস লেন দেখতে লাগে, আর সন্ধ্যাবেলার সুন্দর লাগছে। পিঙ্ক নাইট ক্লাব, কার্মা নাইট ক্লাব, প্রচুর নাইট ক্লাব আছে, লাইন দিয়ে নাইট ক্লাব রয়েছে এখানে। আর এই সোজা রাস্তায় চলে যাচ্ছে বাঘা বিচের দিকে। এই একটা টিটোস লেনে খুব সুন্দর নাইট ক্লাব রয়েছে, হাভেলি প্রচুর নাইট ক্লাব রয়েছে, ট্যাটু পার্লার রয়েছে, জাঁকজমক টিটোস লেন। এই নাইট ক্লাবগুলিতে লেডিসদের জন্য ফ্রি এন্ট্রি রয়েছে এবং কাপলদের জন্য 1600 থেকে 2000 টাকা, অনলি জেন্টসের জন্য 1600 টাকা। যেহেতু আমাদের ড্রিঙ্কসের কোনো শখ নেই, তাই আমরা এই নাইট ক্লাবে প্রবেশ করলাম না। আপনারা চাইলে প্রবেশ করতে পারেন। এই যে টিটোস লেনে নাইট ক্লাব, নাচানাচি হচ্ছে। টিটোস লেন থেকে আমরা এখন বাঘা বিচের দিকে ঢুকবো, আর এইদিকে হচ্ছে বাঘা বিচ। চলে এসছি বাঘা বিচে, আর নাচানাচি শুরু। ফুল বস্তি, আর আমরা সিট নিয়েছি। এখানে আজকে রাতে ডিনারটা করবো। বিচের সামনে এই সিটগুলিতে বসে নাইট লাইফ এনজয় করতে হলে আপনাদেরকে এখানে ড্রিঙ্কস বা ডিনার করতে হবে, যার মূল্য অতিরিক্ত। তাই আমরা একদিনই এই জায়গায় এনজয় করেছিলাম। গোয়ায় বাঘা বিচে নাইট লাইফ এনজয় করার পর আমরা রুমে ফিরে গেলাম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোয়ার বিখ্যাত রোড, পাড়া রোড। এই রোডে শাহরুখ খানের অভিনীত ডিয়ার জিন্দেগি মুভি শুটিং হয়েছিল, তাই এই জায়গাটা খুবই ফেমাস। বাঘা বিচ থেকে এই রোডের দূরত্ব 7 কিলোমিটার। স্কুটিতে সময় লাগলো 20 মিনিটের মতন। এই রাস্তাটা গোয়ার খুব ফেমাস রোড, তবে এই রোডে গাড়ি নিয়ে দাঁড়ানো নিষেধ। আপনাকে রোডের একদম স্টার্টিংয়ে বা এন্ডে পার্কিং পয়েন্ট আছে, সেখান থেকে আপনারা গাড়ি পার্ক করে তারপরে এই রোডের ভিতরে এসে ছবি বা ভিডিও তুলতে পারেন। আর যদি গাড়ি নিয়ে রোডে দাঁড়ান তাহলে 1000 টাকা উপরে ফাইন নিয়ে নেয়। সুতরাং গাড়ি রেখে আপনারা এই রোডে আসবেন। গাড়ি পার্কিং চার্জ একদম সামনের দিকে রয়েছে 50 টাকা করে। রোডে দাঁড়ালে 1000 টাকার উপরে ফাইন নিয়ে নেয়, তাই অবশ্যই পার্কিং
মাস্ট আপনারা পার্কিং করে তারপর এই রোডে ফটো বা ভিডিও করবেন। এই রোডটা খুবই সুন্দর আর আপনারা এখানে আসতে পারেন। আমরা পাড়া রোড থেকে এখন যাচ্ছি আমি আর আরস। খুব সুন্দর লাগছে এই পাড়া রোড। আর দেখা আরস, হাই। পাড়া রোড থেকে স্কুটি করে আমরা চলে এলাম আঞ্জুনা বিচ। দূরত্ব 7 কিলোমিটার, স্কুটিতে সময় লাগলো 20 মিনিটের মতো। আঞ্জুনা বিচ, এখানে দুটো ওয়াটার অ্যাক্টিভিটি চালু আছে, জেট স্কিং রাইড আর প্যারাসাইলিং। প্যারাসাইলিং 2% 1500 টাকা, জেট স্কিং 1% 700 টাকা। আঞ্জুনা বিচ থেকে আমরা স্কুটি করে চলে এলাম ভ্যাগোটার বিচ। এই হচ্ছে ভ্যাগোটার বিচ। আমরা এখান থেকে ভিউটা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি, তারপর নিচে যাবো। স্কুটিতে সময় লাগলো 25 মিনিটের মতন, 4.5 কিলোমিটার দূর। খুব সুন্দর জায়গা। তবে এই গোয়াতে এই প্রথম একটা জায়গায় দেখলাম যেখানে পার্কিং লাগলো। খুব সুন্দর এই ভ্যাগোটার বিচ, দারুণ। কালকে সিঙ্কিউরিম বিচের মতন সুন্দর লাগছে এই ভ্যাগোটার বিচটা। আমরা উপর থেকে ভিউটা নিচ্ছি, তারপরে নিচের দিকে যাব। খুব সুন্দর। আপনারা গোয়ায় আসলে ভ্যাগোটার বিচ অবশ্যই ভিজিট করবেন। আর ওই যে উপরে দেখা যাচ্ছে ওটাই চপড়া ফোর্ট, যেখানে দিল চাতা মুভি শুটিং হয়েছে। আমরা এখন এরপর ওখানেই যাব। আমরা কিন্তু গতকাল 2 দিনের জন্য স্কুটি বুক করেছিলাম এবং আমাদের হোটেলের পার্কিংয়ে স্কুটি রেখেছিলাম। আপনাদের হোটেলে যদি এরকম সুবিধা না থাকে তাহলে বাইরে আপনারা পার্কিং পেয়ে যাবেন, নাইট চার্জ 100 টাকা। গোয়ায় স্কুটি নিয়ে ঘোরার কোনো অসুবিধা নেই, পুলিশেরও কোনো ঝামেলা নেই, রাস্তাঘাটও খুব সুন্দর, ট্রাফিক সিগন্যালও তুলনামূলক খুব কম, তাই খুব সহজে আপনারা স্কুটি নিয়ে গুগল ম্যাপের সাহায্যে সমস্ত জায়গায় পৌঁছে যেতে পারবেন। স্কুটি ছাড়াও কিন্তু আপনারা এখানে গাড়ি ভাড়া পেয়ে যাবেন। ছোট গাড়ির ভাড়া 1000-1200 টাকা এবং বড় গাড়ির ভাড়া 1500 থেকে 2000 টাকার মতন। তবে ড্রাইভার নিয়ে গাড়ি এখানে কিন্তু অনেক বেশি চার্জ, মোটামুটি 2500 থেকে 3000 টাকা পড়বে। ভ্যাগোটার বিচ থেকে আমরা চপড়া ফোর্ট না গিয়ে সোজা চলে এলাম স্নান করার জন্য আরাম্বল বিচ। গোয়ার সবচেয়ে ফেমাস বিচ এই আরাম্বল বিচ, যাকে অনেকে রাশিয়ান বিচ নামেও জানে। এই আরাম্বল বিচে স্কুটি পার্কিং চার্জ 50 টাকা। ভ্যাগোটার বিচ থেকে দূরত্ব 20 কিলোমিটার, সময় লাগলো 45 মিনিটের মতো। আরাম্বাল বিচ বা রাশিয়ান বিচের আসার উদ্দেশ্য ছিল বিদেশি পর্যটকদের দেখা ও তাদের সাথে সমুদ্র স্নানের উপভোগ করা। তবে দুটোর মধ্যে একটাও হলো না। অক্টোবর মাসে প্রচন্ড গরম, এখানে বিদেশি পর্যটক নেই বললেই চলে এবং সমুদ্র স্নান করে ফ্রেশ হওয়ার মতন ও চেঞ্জিং রুমের ব্যবস্থাও নেই। তাই স্নান না করার দুঃখটা মনে নিয়ে কিছুক্ষণ বিচে কাটিয়ে নিরাশ হয়ে ওখান থেকে ফিরে এলাম। আরাম্বল বিচ থেকে এখান থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে কিউরিন বিচ। আপনারা চাইলে যেতে পারেন। আমাদের প্ল্যানে ছিল, কিন্তু প্রচন্ড রোদ আর স্কুটি চালিয়ে এই রোদের মধ্যে যেতে ছিল, তাই আমরা এখন চপড়া ফোর্ট থেকে যাচ্ছি। আরাম্বল বিচ থেকে আমরা সোজা চলে এলাম চপড়া ফোর্টে। আরাম্বল বিচ থেকে চপড়া ফোর্টের মাঝেও ছিল আশপিন বিচ আর মার্জিম বিচ, ওখানেও আমরা গেলাম না, প্রচন্ড গরম, রোদ প্রচন্ড, তার জন্য আমরা চলে এলাম চপড়া ফোর্টে। চপড়া ফোর্টে স্কুটি পার্কিং চার্জ 20 টাকা। চপড়া ফোর্টের এন্ট্রি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চপড়া ফোর্ট খোলা থাকে। বেশ কিছুটা উপরের দিকে উঠে আসলাম, এরপরও আরও উপরে উঠতে হবে। একদম সিঁড়ি দিয়ে স্টেপ বেয়ে একদম উপরে চপড়া ফোর্ট। চপড়া ফোর্টের উপর আমরা উঠে গেছি, 120খানা সিঁড়ির ধাপ দিয়ে উঠে তারপরে একদম ফোর্টের উপর উঠেছি। এই ফোর্টের কোনো এন্ট্রি ফি লাগে না। আর এখানে সবচেয়ে বলিউডের ফেমাস মুভি দিল চাতা মুভি শুটিং হয়েছিল এই উপরে, সেখানেও আমরা যাব। একদমই নিচ দিয়ে সিঁড়ি দিয়ে উপর থেকে উঠে আসতে হবে চপড়া ফোর্টে। আর এই হচ্ছে চপড়া ফোর্ট থেকে এদিকে ব্যাক ওয়াটার আর এদিকে চপড়া গ্রাম দেখা যাচ্ছে, আর ওইদিকে আরো চপড়া ফোর্টে উপরে একদম চলে এসেছি। এখানেই দিল চাতার মুভি শুটিং হয়েছিল। খুব সুন্দর জায়গা, কিন্তু এখানে এখন প্রখর রোদ, তাই বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। আমরা এখন চলে আমাদের হোটেলের দিকে। চপড়া ফোর্ট ঘুরে আমরা চলে এলাম আমাদের হোটেলে টিটোস লেনের কাছে। সেখানে একটি হোটেল থেকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। একটু দেরি হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ সারতে। একটা সবজি, চিকেন 3 পিস, স্যালাড, 2টো রুটি আর এটুকু ভাত। এর চার্জ হচ্ছে 200 টাকা চিকেন থালি। নর্থ গোয়ার ট্রিপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালবেলা হোটেল চেক আউট করলাম 11টার সময়। আর আমরা রাস্তা থেকে গাড়ি বুক করলাম দরদাম করে, 7000 টাকা বলছিল, 5500 টাকা রাজি হয়ে গেছে উইথ পার্কিংয়ে। আমাদের সাউথ গোয়া কোলভা বিচে ডক করবে, তার আগে আমাদের শান্ত দুর্গা টেম্পল আর সালাউলি ড্যাম
দেখে আমরা কোলবা বিচে পৌঁছাবো। ওখানে আবার গিয়ে হোটেল নিয়ে 3 দিন আমরা সাউথ গোয়াতে স্টে করবো। তারপর আমরা ট্রেন ধরে আবার কলকাতার দিকে রওনা দেবো। এই হচ্ছে এসি গাড়ি, আমরা 7 জন আর 2টো বাচ্চা। লাগেজ রাখার জন্য উপরে ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। আপনারা চাইলে বাসে করে সস্তায় চলে যেতে পারেন, তবে বাঘা বিচ থেকে বাসে করে প্রথমে চলে যেতে হবে ক্যালাঙ্গুট বিচ, এবং ক্যালাঙ্গুট থেকে আপনারা বানজিবের জন্য কিংবা মাঠগাঁওয়ের জন্য বাস পেয়ে যাবেন। শান্ত দুর্গা টেম্পল আমাদের আজকে প্রথম সাইট সিন, আর আমরা এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। বাঘা বিচ থেকে গাড়িতে আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতন, দূরত্ব 45 কিলোমিটার। এটা হচ্ছে শান্ত দুর্গা টেম্পল, খুব সুন্দর এই মন্দিরটা। আপনারা পাঞ্জিম শহর থেকেও আসতে পারেন, পাঞ্জিম থেকে এর দূরত্ব 30 কিলোমিটার। পাঞ্জিমের সাইট সিনের মধ্যেও এটা আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমরা যেদিনকে পাঞ্জিম ঘুরেছিলাম সেদিন এই মন্দিরটা ঘুরিনি, আজকে আমরা তাই এলাম। ওখানে গাড়ি আমাদের পার্কিং করা হয়েছে, আর এখান থেকে উঠে আসলাম। মন্দিরে প্রবেশ করেছি আমরা। বাইরে থেকে ডালা পাওয়া যাচ্ছে 100 টাকা, 150 টাকা, 250 টাকা। আর যারা হাফ প্যান্ট পরে আসবেন না তাদেরকে লুঙ্গি দেবে। আপনারা ওই ডালা প্রসাদের মধ্যে 100 টাকা প্রসাদও লুঙ্গি পেয়ে যাবে পরার জন্য। আমরাও হাফ প্যান্ট পরে এসেছিলাম, তাই 100 টাকা প্রসাদ নিয়ে লুঙ্গি নিলাম ভেতরে প্রবেশ করার জন্য। খুব সুন্দর, অসাধারণ এই মন্দিরটি। শান্ত পরিবেশের মধ্যে অবস্থিত শান্ত দুর্গা টেম্পল। ভগবান বিষ্ণু ও শিবের মধ্যে যখন দ্বন্দ্ব হয়েছিল, তখন মা দুর্গা শান্ত রূপ নিয়ে তাদের মধ্যে মীমাংসা করেছিল, এবং তার জন্য এই মন্দিরটার নাম শান্ত দুর্গা মন্দির। শান্ত দুর্গা টেম্পলের ভিতরে আমরা আছি, ফটো তোলা মানুষ তাও আমরা ফটো তুলছি। শান্ত দুর্গা মন্দিরে আমরা এখন রেস্ট নিচ্ছি। খুব সুন্দর মন্দির। মন্দিরে অপোজিটেই রয়েছে ক্যান্টিন, এখান থেকে সকালে ব্রেকফাস্ট আর দুপুরে যদি আসেন তাহলে লাঞ্চ করতে পারেন খুব সস্তায়। এখানে নর্মাল থালি 80 টাকা আর স্পেশাল থালি 110 টাকা, অনেক রকম আইটেম থাকবে। তা ক্যান্টিনে চলে এলাম, এখানে নর্মাল থালি 80 টাকা, স্পেশাল থালি 110 টাকা, আর প্রচুর সাউথ ইন্ডিয়ান খাবারও রয়েছে। আমরা এই ক্যান্টিনে আজকে লাঞ্চটা করে তারপর সালাউলি ড্যাম দেখতে যাব। 110 টাকার স্পেশাল থালি আর হচ্ছে 80 টাকা নর্মাল থালি। সকাল 8টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত এই মন্দির দর্শন করা যায়, দুপুরে বন্ধ থাকে না, খোলা থাকে। শান্ত দুর্গা টেম্পল দেখার পর আমরা চলে এলাম সালাউলি ড্যাম। এখানে আসার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, গাড়ি থেকে নামার পর ছাতা নিয়ে ড্যামে প্রবেশ করলাম টিকিট কেটে, জনপ্রতি 60 টাকা করে। আর এখানে প্রবেশ করার জন্য আধার আইডি প্রুফ দেখানো বাধ্যতামূলক। গেটের বাইরে গাড়ি পার্কিং হয়েছে, ওখানে মুখটা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম। আর এই হেঁটে এত সুন্দর অসাধারণ ড্যামটা আমরা দেখতে যাচ্ছি। দূরে ওই যে জল বাষ্পের মতন উঠে যাচ্ছে, ওখানে ড্যাম রয়েছে। সালাউলি বাঁধটি গোয়াতে জুয়ারি নদীর একটি উপনদী গুলেলি নদীর ওপরে অবস্থিত। এই সালাউলি সেচ প্রকল্প একটি অবিচ্ছেদ্য উপাদান যা সেচ এবং পানীয় জল সরবরাহের সুবিধাগুলি কল্পনা করে। প্রাথমিকভাবে 14,327 হেক্টর অর্থাৎ 35,400 একর এই চূড়ান্ত সম্ভাবনা সেচ, এবং দক্ষিণ গোয়াতে প্রতিদিন 160 মিলিলিটার জল সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছিল। সকাল 7টার সময় ওপেন হয় আর বিকেল 6:30 পর্যন্ত এই বাঁধ খোলা থাকে। মাঠগাঁও থেকে সালাউলি ড্যাম অনেকটা কাছে হয়। মাঠগাঁও থেকে ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার, সময় লাগবে ওই 45 মিনিটের মতো। আর পাঞ্জিম থেকে একটু কাছে হবে, পাঞ্জিম থেকে দূরত্ব পড়ে যাবে 62 কিলোমিটার, 1.5 ঘন্টার মতন লাগবে গাড়িতে। আমরা এসেছি শান্ত দুর্গা টেম্পল থেকে। শান্ত দুর্গা টেম্পল থেকে আসতে সময় লেগেছে আমাদের 1 ঘন্টা 10 মিনিটের মতন, আর 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছে। খুব দারুণ অসাধারণ এই বাঁধ। সব টুরিস্টরা এখানে আসে না, যেহেতু অনেকটা দূর, আর এখানের ভিউটাও দারুণ। দেখুন কি সুন্দর অসাধারণ এই বাঁধটি। এরকম বাঁধ আমি এর আগে কোথাও দেখিনি। আর বাঁধের ওইখানটায় গেলে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, জল পুরো পড়ে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, আর মনে হচ্ছে ওই জায়গাটা বৃষ্টি হচ্ছে, কিন্তু সামনে দিয়ে ফটো তুলতে দিচ্ছে না, বারণ করছে, তাই দূর থেকে তুলছি। সালাউলি ড্যামটি গোয়াতে জুয়ারি নদীর ওপর অবস্থিত। গুলেলি নদীর ওপর এই ড্যামটি তৈরি করা হয়েছে। 1975 সালে এই ড্যামটি নির্মাণ কাজ শুরু হয় এবং 2000 সালে এটি ওপেন করা হয়। 170 কোটি টাকা এই ড্যামটি তৈরি করতে খরচা লেগেছিল। এই ড্যামটি সপ্তাহে সব দিনই খোলা থাকে, সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। বড়দের এন্ট্রি ফি চার্জ হচ্ছে 60 টাকা, 7 বছর ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট লাগবে। এই বাঁধটির উচ্চতা 140 ফুট, গভীরতা এবং দৈর্ঘ্য 3294 ফুট। ড্যাম দেখার পর ড্যাম থেকে কিছুটা এগিয়ে নিচের দিকে সিঁড়ি দিয়ে নেমে আসলে এখানে কি সুন্দর একটা ইকো পার্ক রয়েছে। আপনারা চাইলে এই নিচের দিকে সেই ইকো পার্কটা দেখতে পারেন। খুব সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা, প্রাকৃতিক পরিবেশের মধ্যে ইকো পার্ক। উপরে ড্যাম
আর ড্যাম থেকে কিছুটা এগিয়ে নিচের দিকে সিঁড়ি বেয়ে নামতে হবে। এই হচ্ছে ইকো পার্কের ভিতরে যাওয়ার রাস্তা। ইকো পার্কের মধ্যে বাচ্চাদের একটা খুব সুন্দর পার্ক আছে, আমরা সেখানে এলাম। তালাউলি ড্যাম আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা চলে যাব আমাদের সাউথ গোয়া বিচেস, কোলবা বিচে। ওখানে আমরা হোটেল নেব। এখান থেকে 36 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। কোলবা বিচে স্ট্যান্ডের সামনে আমরা চলে এলাম, গাড়ি আমাদের এখানে ড্রপ করে দিল। আমাদের টোটাল টাইম লাগলো 1 ঘন্টা 20 মিনিটের মতন। আর এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আর এখান থেকে আমরা এখন হোটেল খুঁজবো, তারপর কত টাকা হোটেলের কস্ট পড়লো আপনাদের জানাবো। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, তবে এখানে এখনো সূর্যের আলো অস্ত যায়নি। খুব সুন্দর লাগছে সানসেটটা দেখতে। আর এখানে প্রচুর ট্যাক্সি স্ট্যান্ড, আপনারা সাইট সিইং করার জন্য এখান থেকেও বুকিং করতে পারেন। বিভিন্ন ক্যাব আর স্কুটি রেন্টও তো পাওয়া যায় এখানে। কোলবা বিচে ট্যাক্সি স্ট্যান্ডের সামনে আমরা হোটেল খুঁজে হোটেল নিলাম। হোটেলে ঢুকে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে কোলবা বিচে এলাম। তবে নর্থ গোয়ার মতন এখানকার বিচে অত জাঁকজমক নেই, বিচ প্রায় অন্ধকার বললেই চলে। বিচে কয়েক জায়গায় নাইট লাইফ এনজয় হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের মাধ্যমে, তবে খাওয়া দাওয়া খুব কস্ট ছিল বলে আমরা সেখান থেকে চলে আসলাম। কোলবা বিচের সামনেই রয়েছে বাঙালিয়ানা খাওয়া দাওয়ার জন্য হোটেল বাবুমশাই। আজকে রাত্রিবেলা আমরা ডিনারটা এই হোটেল বাবুমশাই থেকে করে নিলাম। একদম সম্পূর্ণ বাঙালিয়ানা খাবার, একদম কোলবা বিচের সামনে। আর আমাদের হোটেল থেকে হেঁটে 1 মিনিটও লাগলো না। এখানে ফিশ থালি হচ্ছে 200 টাকা, চিকেন থালি 250 টাকা, আর ভেজ থালি 170 টাকা। সকালবেলা পুরি সবজি পাওয়া যাবে, দুপুরে লাঞ্চ ও রাতে ডিনার সবই এখানে পাওয়া যাবে। কোলবা বিচে কালকে সন্ধ্যে 6টার সময় আমরা এসে পৌঁছেছি। এই দিকে হচ্ছে সোজা কোলবা বিচ, আর এই পাশেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। ভেতরের দিকে আমাদের এই হোটেল রুমটা। এই হোটেলের ঠিক পেছন দিকে, এই হোটেলের পেছনে বাঁদিক দিয়ে গলি দিয়ে ঢুকে গিয়ে এই হচ্ছে আমাদের ক্যারোলিনা গেস্ট হাউস। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের ওপরে রুম। পার ডে 1000 টাকা করে ভাড়া পড়লো। আমরা দুজন একটা বাচ্চা, এসি রুম 1000 টাকা করে পার ডে, 3 দিনে 3000 টাকা। গিজার রয়েছে আর গরম জলের ব্যবস্থা, এরকম কোমোড রয়েছে, বেসিন, আয়না, টিস্যু। খুব সুন্দর ছোটোর মধ্যে বাথরুমটা। বিচ বরাবর এই রাস্তার উপরে প্রচুর হোটেল রয়েছে, গেস্ট হাউস রয়েছে। আর এখানে আবার ফ্ল্যাট সিস্টেমে ভাড়া দেওয়া হয়। 2 BHK 1 BHK ফ্ল্যাটও ভাড়া দেওয়া হয়। হোটেলও রয়েছে আর গেস্ট হাউসও রয়েছে, তবে তার সংখ্যা তুলনামূলক কম। রাস্তা বরাবর আপনারা পেয়ে যাবেন বিচ। আর এই হচ্ছে আমাদের ক্যারোলিনা গেস্ট হাউস। তার উল্টো দিকে রয়েছে স্কুটি রেন্ট। এখানে ফ্যাসিনো পার ডে 600 টাকা করে ভাড়া, আর অ্যাক্টিভা 500 টাকা করে। বার্গেনিং করে অ্যাক্টিভা 400 টাকা করে আমরা পেলাম। স্কুটি নেওয়ার সময় সব সময় ভিডিও করে নেবেন, কোনো ক্র্যাচ বা স্কুটিতে কোনো প্রবলেম আছে কিনা। এখন নিয়ে আমরা এখানে প্রথমে যাব পালোনিম বিচ। এই গলির সামনে আমরা স্কুটি রাখলাম, কোনো পার্কিং চার্জ নেই, এমনি রেখে চলে এলাম। সাউথ গোয়ায় আমাদের দ্বিতীয় দিনের প্রথম সাইট সিন। আজকে চলে এলাম পালোনিম বিচ। কোলবা বিচ থেকে পালোনিম বিচের দূরত্ব 42 কিলোমিটার। স্কুটিতে সময় লাগলো ঘন্টা 1.5-এর মতন। নর্থ গোয়ায় গাড়ি চালানো আর এখানে গাড়ি চালানোর মধ্যে একটু আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। এখানে NH 66 ধরে পালোনিম বিচ পৌঁছাতে হবে। জায়গায় জায়গায় প্রচুর ট্রাফিক সিগন্যাল রয়েছে। এছাড়া ট্রাফিকের যত রকম সিম্বল আছে সব আপনারা পেয়ে যাবেন এই রাস্তার মধ্যে। আর পুলিশ মাঝে মাঝে ক্যামেরা দিয়ে দেখছে, সুতরাং বিভিন্ন জায়গায় স্পিড লিমিট আছে, সেটা ফলো করে অবশ্যই আসবেন। আর রাস্তায় প্রচুর কার্ভ রয়েছে, মানে এত আঁকাবাঁকা রাস্তা, গাড়ি চালানো কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। সুতরাং গাড়ি বা স্কুটি নিয়ে আসলে অবশ্যই খুব সাবধানে ধরে ধরে গাড়ি চালাতে হবে। আর প্রত্যেক জায়গায় স্পিড লিমিট বেঁধে দিয়েছে, সেই স্পিড লিমিট অনুযায়ী গাড়ি চালাতে হবে। আপনারা আসতে পারেন গাড়ি বা স্কুটি রেন্ট করে, আর না হলে ড্রাইভার নিয়ে সাথে করে আসবেন। আমরা রাশিয়ার বিচে গিয়ে কোনো রাশিয়ান দেখতে পাইনি, কিন্তু পালোনিম বিচে এসে অনেক রাশিয়ানদের দেখা মিলছে। আর খুব সুন্দর এই পালোনিম বিচটা। এখানে চলে এলাম আমরা সোজা পালোনিম বিচ। তার মাঝেও প্রচুর সাইট সিন ছিল, কিন্তু আগে আমরা সবচেয়ে দূরে সাইট সিন করতে এলাম পালোনিম বিচ। পালোনিম বিচে সবচেয়ে ফেমাস হচ্ছে কায়াকিং। এই সমুদ্রের মধ্যে কায়াকিং হয় জনপ্রতি 200 টাকা করে, কিন্তু এখন আবহাওয়া খারাপ, গভর্নমেন্ট পারমিশন দেয়নি, তাই কায়াকিং এখন আপাতত বন্ধ রয়েছে। কায়াকিং এনজয় আমরা করতে পারলাম না। এছাড়া এই পালোনিম বিচ থেকে এইসব লঞ্চগুলি ছাড়ে জনপ্রতি 1000 টাকা করে, আর বোট প্রতি 6000 টাকা। একটা বোটে 10 জন যেতে পারে। এখান থেকে যাবে, প্রথমে ডলফিন আইল্যান্ড দেখাবে, তারপর মাঙ্কি আইল্যান্ড দেখাবে, তারপর বাটারফ্লাই বিচ দেখাবে, হানিমুন বিচ দেখাবে। আর বাটারফ্লাই বিচে আপনার নেমে স্নান টান করতে পারবেন, 0.5 ঘন্টা সময় দেবে।
তারপর ওরা আবার এইসব দ্বীপগুলিকে ঘুরিয়ে আবার এখানে ছেড়ে দেবে। টোটাল 1.5 ঘন্টা সময় দেবে, জনপ্রতি 1000 টাকা করে। আর আপনারা যদি 10 জনের ফ্যামিলি হন তাহলে একটা বোট নিয়ে নিতে পারেন, বোট প্রতি 6000 টাকা। আর এছাড়া এখানে একটা রাইড হচ্ছে, আপাতত খোলা আছে, এটা ব্যাক ওয়াটারে আপনারা করতে পারবেন। সেটা একটা বোট প্রতি 1500 টাকা করে। আর 2 জন যদি থাকেন তাহলে প্রাইভেট করে নিতে হবে। আর যদি আপনার ফ্যামিলিতে 7 জন বা 6 জন থাকেন তাহলে একটা বোটে আপনাদের 1500 টাকা নেবে। 45 মিনিট সময় দেবে, আপনারা বোটিং করতে পারবেন। শুধু একটাই খোলা আছে, আর বাটারফ্লাই বিচ আর কায়াকিং এখন বন্ধ আছে। আমার অভিজ্ঞতাতে বলছি, অক্টোবর মাসে গোয়া ঘুরতে আসলে একটু খুবই গরম লাগছে। এখানে এখনও সেরকম ঠান্ডা ওয়েদার নেই। বেলার দিকে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে প্রচণ্ড রোদ থাকছে, কষ্ট হচ্ছে সাইট সিনগুলি করতে। তার মধ্যে বিচে আরও বেশি রোদ লাগছে। আপনারা পারলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4টে মাসই গোয়া ঘোরার জন্য উপযুক্ত সময়। আর অক্টোবরে বেশিরভাগ ওয়াটার অ্যাক্টিভিটি বন্ধ থাকছে। বাগা বিচে আমরা কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারলাম না। পালুলেম বিচে যে ফেমাস কায়াকিং সেটাও আপাতত বন্ধ আছে। ভেবেছিলাম দুধসাগর ওয়াটারফল যাব, একটা দিন দুধসাগর ওয়াটারফলস রেখেছিলাম, সেটাও বন্ধ আছে। ওই দিনটা আমাদের বেকার হয়ে যাবে। দুধসাগর ওয়াটারফলস এখনও খোলেনি, যেহেতু ওখানে প্রচুর জল রয়েছে, তাই এখনও গভর্নমেন্ট সেটাকে পারমিশন দেয়নি। আগামীকাল আমাদের সাউথ গোয়ায় লাস্ট দিন, আর কালকের দিনে আমাদের প্রোগ্রাম ছিল দুধসাগর ওয়াটারফলস যাওয়া। সারাদিনেরই প্রোগ্রাম ছিল, তবে দুধসাগর ওয়াটারফলস এখনও খোলেনি বলে কালকে সারাদিনটা আমাদের কোনো প্ল্যান নেই। আজকে সমস্ত সাইট সিন আমরা সাউথ গোয়ায় কমপ্লিট করি, কালকে সারাদিন আমরা কোলবা বিচে কাটাবো। দুধসাগর ওয়াটারফলস যাওয়ার জন্য যা যা তথ্য ও যা যা প্রসিডিওর লাগে আমি আমার আগের ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছি, তাই এই ভিডিওতে আর নতুন করে বলার কিছু নেই। মাসে আসলে গরমও প্রচুর আর ওয়াটার অ্যাক্টিভিটিও করতে পারবেন না, সুতরাং গোয়াটা আপনাদের বেকার হয়ে যাবে, বেশি এনজয় করতে পারবেন না। আর আপনারা যদি এমনি এইসব অ্যাক্টিভিটি ছাড়া গোয়া আসতে চান তাহলে আসতে পারেন। বসে আছি বৃষ্টির জন্য এখানটায়, খাবারের কি দাম। পালুলেম বিচে বৃষ্টি হচ্ছে খুব জোরে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা এখানে ওয়েট করছি। এই রকম বিচ ভিউ রেস্টুরেন্টে বসে সমুদ্রের দিকে তাকিয়ে খাওয়ার একটা আলাদাই মজা। তবে সেই রকম কোনো পছন্দের খাবার ছিল না, আর যা ছিল তা অনেক হাই কস্ট, তাই এখান থেকে আমরা কোনো খাবারই খাইনি। এই হচ্ছে রিভারের বোট রাইড পালুলেম বিচে। সমুদ্রের পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে এলাম রিভারের দিকে। বৃষ্টির জন্য কিছুটা সময় আমাদের নষ্ট হলো। আর এখানে বোটিং অ্যাক্টিভিটি চালু আছে, শুধুমাত্র এই একটা বোটে 4 থেকে 6 জন বসতে পারবে। বোট প্রতি 1500 টাকা করে, 2 জনের 1500 টাকা, আর ফ্যামিলিতে 4 থেকে 6 জন থাকলেও 1500 টাকা। বৃষ্টিতেও আপনারা যেতে পারেন, এরকম চালা থাকবে। ভেতরে 3-4টে পয়েন্ট আছে, ইগল পয়েন্ট আছে, ম্যাঙ্গো বরণ্য আছে, এগুলি আপনারা দেখতে পারবেন। আমরাও এই বোট রাইড করব। বোট রাইড চালু হয়ে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদার। কিছুক্ষণ আগে কড়া রোদ ছিল, এখন অনেকক্ষণ ধরে আবার বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে আমরা বোট রাইড করছি। আর এই হচ্ছে চালা, তাই আমরা ভিজছি না। ওখানে একদল বিদেশি, ওরাও বোট রাইড করবে। বোট রাইডে মজা নিচ্ছি, খুব সুন্দর। এই সবে স্টার্ট হলো, 45 মিনিট সময় লাগবে। আর কি সুন্দর বিউটি। আর এই হচ্ছে ফগ পয়েন্ট, দারুণ লাগছে, মনে হচ্ছে অ্যানাকোন্ডা জঙ্গলে রয়েছি আমরা। ও হোয়াট এ বিউটি। ঈগল দেখা যাচ্ছে, ভালো ঈগল দেখা যাচ্ছে। ফরেনাররা আমেরিকা থেকে, রাশিয়া থেকে এসে আমাদের এখানে এসে ঈগল দেখতে এসছে, ঈগল। আর আমরা ওদের দেখছি। ঈগল ওয়াচ জোন, এখান থেকে ঈগল দেখা যায়, তাই এখানে দাঁড়িয়ে মুরগির পালক দিচ্ছে আর সব ঈগলরা এসে খেয়ে চলে যাচ্ছে। ও হোয়াট এ সিন। বহু পর্যটকরা পালুলেম বিচেও থাকে সাউথ গোয়াতে, তবে এখানে রুম রেট কস্ট অনেক হাই, তা আমরা কোলবাতেই সেজন্য থেকেছি। আর স্কুটি নিয়ে সাইটসিং করার জন্য পালুলেম বিচে এসেছে। সমুদ্রের সি বিচের সামনে প্রচুর কটেজ রয়েছে, এছাড়া আশেপাশেও প্রচুর হোটেল ও কটেজ পাবেন, আপনারা এখানে এসেও থাকতে পারেন। আমাদের পালুলেম বিচে অনেকটা সময় লেগে গেল, তার মধ্যে বৃষ্টির জন্য কিছুটা সময় আমাদের নষ্ট হয়েছে। আমরা এখানে এসছি 12টায়, এখন বাজে দুপুর 3:30, প্রায় 3-3.5 ঘন্টা আমাদের পালুলেম বিচে সময় লাগলো। বাটারফ্লাই বিচ পার্কিং, পালুলেম বিচ থেকে তো বোট যাচ্ছে না বলে আমরা স্কুটি করে ঠিক করলাম বাটারফ্লাই বিচ যাব। তার রাস্তা প্রচণ্ড খারাপ, অনেকটা, প্রায় 10-15 মিনিট স্কুটি চালিয়ে 5 কিলোমিটার ভিতরে আমরা চলে এলাম। আর এখানে স্কুটি স্ট্যান্ড করে ফ্রি পার্কিং, যেহেতু আমরা জিপে যাব, জনপ্রতি 250 টাকা করে আমাদের বাটারফ্লাই বিচের কাছে নামিয়ে দেবে। ওখান থেকে 5 মিনিট হেঁটে আমরা বাটারফ্লাই বিচ পৌঁছে যাব। আর জিপ ওখান থেকে আমাদের আবার দেখা হয়ে গেলে নিয়ে আবার এখানে ছেড়ে দেবে, এখান থেকে স্কুটি নিয়ে আমরা বেরিয়ে যেতে পারবো। স্কুটি করে পুরো বাটারফ্লাই বিচ পর্যন্ত আপনারা যেতে পারবেন। রাস্তা প্রচণ্ড খারাপ, যাওয়া রিস্ক হয়ে যাবে, তাই জিপে করে যাওয়া বা ট্রেক করে যাওয়াই ভালো। ট্রেক করে গেলে 20 মিনিট লাগবে,
হেঁটে যেতে। জিপে যাওয়ার জন্য আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মেঘলা হয়ে অন্ধকার নেমে এলো আর বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আর বাটারফ্লাই বিচ যাওয়া হলো না। আজকের দিনে আমাদের প্রচুর সাইট সিন ছিল, যা একদিনে কমপ্লিট করার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা তা সবকটা দেখে উঠতে পারলাম না। তা আগামীকাল আমরা সেই সাইট সিনগুলি আবার দেখতে যাব। যদি দুধসাগর ওয়াটারফলস আগামীকাল খোলা থাকতো তাহলে আমরা সেখানে যেতাম, তাহলে এই সাইট সিনগুলি মিস হয়ে যেত। এখন আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি কোলভা বিচে আমাদের হোটেলের দিকে। সাউথ গোয়া ট্রিপে আজকে আমাদের তৃতীয় দিনে আজকে আমরা পৌঁছে গেলাম ক্যাবেরেরামা ফোর্টে। কোলভা বিচ থেকে ক্যাবেরেরামা ফোর্টের দূরত্ব 32 কিলোমিটার। স্কুটিতে আমাদের সময় লাগলো ঘন্টাখানেকের মতন। খুব সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা স্কুটি করে খুব সাবধানে চলে এলাম ক্যাবেরেরামা ফোর্টে। আর আপনারা এখানে স্কুটি রেন্ট নিতে পারেন। কালকে আমরা স্কুটি রেন্ট নিয়েছিলাম 400 টাকা, আর আজকে যেহেতু ফ্যাসিনো নিয়েছি 500 টাকা করে। আর আরেকটা কথা বলে দিই, আপনারা সবসময় পেট্রোল সাথে রাখবেন। কোনো সময় যদি পেট্রোল শেষ হয়ে যায় তখন এমার্জেন্সিতে খুব কাজে লাগবে। এছাড়া জায়গায় জায়গায় আপনার পেট্রোল পাম্প পেয়ে যাবেন, কিন্তু তা সত্ত্বেও কোনো এক জায়গায় এরকমভাবে আটকালো যেখানে আপনাদের গাড়ি আটকে গেল তেল শেষের জন্য, সুতরাং আপনারা তেল সাথে রাখবেন। হোটেল থেকে বেরোনোর সময় ব্রেকফাস্ট করে বেরাইনি, তাই ক্যাবেরেরামা ফোর্টের সামনেই রয়েছে ব্রেকফাস্টের ছোটো ছোটো দোকান। সেখান থেকে আমরা চা 10 টাকা, ম্যাগি 50 টাকা খেয়ে নিলাম। আমরা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি ক্যাবেরেরামা ফোর্টের ভিউ পয়েন্টের কাছে। আর এই ক্যাবেরেরামা ফোর্ট খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এই ফোর্টে প্রবেশের কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে ফ্যামিলির যে কোনো একজনের আধার আইডি প্রুফ বা যে কোনো আইডি প্রুফ দেখিয়ে এই ফোর্টে প্রবেশ করতে হয়। এই দেখুন ভিউ পয়েন্টটা অসাধারণ, এই ক্যাবেরেরামা ফোর্টের ভিউ পয়েন্ট এখান থেকে দারুণ লাগছে। আমরা নিচের দিকে যাব, তার আগে এই ভিউ পয়েন্টটা আমরা একটু দেখে নিচ্ছি। আজকে রোদ নেই, মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, তবে এখন বৃষ্টিও নেই রোদও নেই, খুব সুন্দর ওয়েদার লাগছে। ক্যাবেরেরামা ভিউ পয়েন্ট উপর থেকে দেখার পর তার পাশে সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নেমে আসছি, একদম বিচের দিকে যাব। এই পয়েন্টটাকে বলা হয় ক্যাবেরেরামার প্যাবেল পয়েন্ট। সিঁড়ি বেয়ে আমরা নেমে এসে এখনো বিচের কাছে পৌঁছাতে পারিনি। এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। ক্যাবেরেরামা ভিউ পয়েন্ট দেখে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম একদম বিচের কাছে। খুব সুন্দর লাগছে এই বিচটা। ক্যাবেরেরামা ফোর্ট থেকে আমরা যাচ্ছি কোলা বিচে, দূরত্ব 11 কিলোমিটার, সময় লাগবে 28 মিনিটের মতো। পাহাড়ের বাঁক বেয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দর পরিবেশ, রোদও কম, বৃষ্টিও নেই, দারুণ লাগছে। কোলা বিচে যাচ্ছি আমরা স্কুটি করে। এই রাস্তাটা খুবই খারাপ, খুব রিস্ক, তাই স্কুটি নিয়ে যেতে না করলো, বললো ও স্কুটি পার্ক করে ওখানে জিপ আছে, জিপ যেতে 100 টাকা আর আসতে 100 টাকা। কিন্তু আমরা অ্যাডভেঞ্চারের জন্য স্কুটি করে যাচ্ছি, একটু রিস্ক নিয়ে। খুবই রিস্ক, একদমই খারাপ রাস্তা। আপনারা হেঁটে হেঁটে চাইলেও কোলা বিচ যেতে পারেন, স্কুটি করেও যেতে পারেন, বা স্কুটি ওখানে পার্ক করে জিপে করেও যেতে পারেন। স্কুটি করে আসতে পারেন অ্যাডভেঞ্চারের জন্য, তবে খুবই রিস্ক, চাকাচ্চা নিয়ে না আসাই ভালো, পড়ে গেলে বিপদ হবে। খুবই খারাপ রাস্তা। আমরা কখনো কখনো নেমে খুব আস্তে আস্তে একা একা চালিয়ে এসেছি। কোলা বিচে নামার আগে আমরা স্কুটি পার্কিং করলাম, পার্কিং চার্জ 50 টাকা। আপনারা যদি পার্কিং না করেন তাহলে রোডে কোনো একটা জায়গায় দূরে গিয়ে দাঁড় করিয়ে দেবেন, সেখানে পার্কিং চার্জ লাগবে না। এই হচ্ছে কোলা বিচ। আমরা পৌঁছে গেলাম বিচের কাছে। 40 মিনিট সময় লাগলো আমাদের ক্যাবেরেরামা ফোর্ট থেকে। জিপ করে আসলে একটু সময় কম লাগতো, স্কুটিতে একটু সময় বেশি লেগেছে খারাপ রাস্তাটার জন্য। সামনেই হচ্ছে কোলা বিচে ব্যাক ওয়াটার কায়াকিং। এখানে কায়াকিংও খুব ফেমাস, তবে পালোলিম বিচে গতকাল যেখানে আমরা গেছিলাম ওখানে সমুদ্রের মধ্যে কায়াকিং হয়, আর এখানে ব্যাক ওয়াটারের মধ্যে কায়াকিং করছে আমরা জনপ্রতি 400 টাকা করে। গত বছর 200 টাকা করে ছিল, কিন্তু এই বছর জনপ্রতি 400 টাকা করে। আমাদের দুজনে 800 টাকা লাগলো, আর বাচ্চা যেতে পারবে, বাচ্চা ফ্রি। ওই দিকটা হচ্ছে সমুদ্র, আর তার ঠিক উল্টো দিকে এই রিভারের ওপর কায়াকিং হবে। কোমর পর্যন্ত জল আছে, কোনো রিস্ক নেই, যাওয়া যাবে। 45 মিনিট 50 মিনিট করা যাবে। একটা বোটে 2 জন, 800 টাকা। কায়াকিং এ আমরা বসে পড়লাম। এই হচ্ছে কায়াকিং করছি, একবার ডান দিকে একবার বাঁ দিকে করে বোট সোজা নিয়ে যাচ্ছে। কায়াকিং করে আমরা কিছুটা ভিতরের দিকে এগিয়ে আসলাম। এখানে কম জল রয়েছে, হাঁটুরও অনেক নিচে জল রয়েছে, আর মধ্যেখানে হাঁটু পর্যন্ত জল আছে, সুতরাং রিক্সের কোনো ব্যাপার নেই। আপনারা এখানে এসে কায়াকিং এনজয় করতে পারেন। আর এই জায়গাটা আমরা এখন নেমে একটু জলে হাঁটছি। চালালে কায়াকিং বাদিকে যাবে, বাদিকে চালালে ডান দিকে যাবে। কায়াকিং রাইড করার পর কোলা বিচে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এত সুন্দর সি বিচ ছিল যে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের পরের গন্তব্যের দিকে যেতে হবে বলে আমরা বেরিয়ে এলাম। কোলা বিচ থেকে আমরা চলে এলাম আগন্ডা বিচে। সময় লাগলো আধা ঘন্টার মতন, দূরত্ব 6 কিলোমিটার। এটাও সাউথ গোয়ার একটা ফেমাস বিচ, আগন্ডা বিচ। এখানে বিচ ভিউ রিসর্ট বা কটেজগুলি খুবই সুন্দর, আবার বেলকনিতে সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে। ভাড়া কত বলতে পারবো না, তবে খুব দারুণ। এখানে বহু টুরিস্টরা থাকে। বাটারফ্লাই বিচ পার্কিং থেকে এখন বাটারফ্লাই বিচের দিকে যাচ্ছি। এখান থেকে খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। আপনারা যদি জিপে করে যান তাহলে জনপ্রতি 250 টাকা করে যাওয়া আসা নিয়ে, আর যদি স্কুটি করে যান
তাহলে স্কুটি করে যেতে পারেন। আমরা গেট দিয়ে ঢুকে গেছি, 100 টাকা স্কুটির পার্কিং চার্জ লাগলো। পালুলিম বিচ থেকে বোট রাইডও হয়, কিন্তু আপাতত সেটা বন্ধ আছে। গতকাল আমরা গেছিলাম, গতকাল আমরা এখানেও এসেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আমরা পুরো বাটারফ্লাই বিচ পর্যন্ত যেতে পারছি। তাই আজকে আবার ট্রাই নিলাম আসার জন্য। আজকে ওয়েদার মোটামুটি ভালোই আছে, যতটা স্কুটি নিয়ে যাওয়া যায় ততটা যাচ্ছি। আর এরপর হেঁটে হেঁটে যেতে হবে। জিপে গেলে আর একটু বেশি যাওয়া যায়, আর আপনারা যদি পুরো হেঁটে আসেন তাহলে হেঁটে আসতে পারেন। বাটারফ্লাই বিচে এন্ড পর্যন্ত স্কুটি নিয়ে আসা যায়, কিন্তু রাস্তা এত খারাপ জন্য কেউ পুরো শেষ পর্যন্ত আসতে পারেনি। রাস্তায় অনেকে মাঝ রাস্তায় স্কুটি রেখে তারপরে হেঁটে হেঁটে আসছে, আর আমি একমাত্র স্কুটি চালিয়ে ওদের নিয়ে এখানে পৌঁছে গেলাম। একদম এন্ডে, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। জিপও এখানে এন্ড হবে, তারপর হেঁটে যেতে হবে। আমিও স্কুটি জিপে যেখানে এন্ড হয় সেখানে আমি চলে এসেছি স্কুটি করে। স্কুটি রাখার পর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাটারফ্লাই বিচে। জঙ্গলের ভিতর দিয়ে পথ, একটু হেঁটে যেতে হবে মিনিট 5-10। ঘন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা, খুব সুন্দর অ্যাডভেঞ্চার। এখানে আসলে খুব সুন্দর অ্যাডভেঞ্চার এনজয় করবেন। আমরা দুধসাগর ওয়াটারফলস যেতে পারিনি, তার ইচ্ছাটা এখানেই পূর্ণ হলো। ঠিক দুধসাগর ওয়াটারফলসের মতনই এই জায়গাটা, শুধু ওখানে গিয়ে ফলস দেখতাম, এখানে গিয়ে বিচ দেখবো। দেখুন হেঁটে হেঁটে কিরকম ভাবে যেতে হবে এই সুড়ঙ্গ রাস্তা দিয়ে। বিচ সামনেই রয়েছে, জলের স্রোত শোনা যাচ্ছে, আর এই সুন্দর অপূর্ব রাস্তা দিয়ে আমরা করতে করতে যাচ্ছি বাটারফ্লাই বিচে। যদি পালুলিম বিচ থেকে বোটে করে আসতাম তাহলে এইরকম অ্যাডভেঞ্চারে করতে পারতাম না। পৌঁছে গেছি আমরা বাটারফ্লাই বিচে, চলে এসেছি। অনেক কষ্টের পর আমরা বাটারফ্লাই বিচে পৌঁছে গেলাম। বাহ, সত্যি করে একটা আইল্যান্ড। কষ্ট করার পর আমরা শেষ পর্যন্ত বাটারফ্লাই আইল্যান্ডে চলে এলাম। আমার কাছে এটা আইল্যান্ডই মনে হচ্ছে। কি সুন্দর, অসাধারণ এই বাটারফ্লাই বিচ। বাটারফ্লাই বিচে আমরা পৌঁছে গেলাম। খুব সুন্দর এই বিচটা। আপনারা আসুন, আপনারা পালুলিম থেকে বোটে করেও আসতে পারেন, কিন্তু আপাতত সেটা বন্ধ রয়েছে। এমনি আসা যাবে। পালুলিম বিচ থেকে 4 কিলোমিটার ভিতরে আপনাদের আসতে হবে জিপে করে, তারপর বা স্কুটি করে আসতে পারেন, বা হেঁটেও আসতে পারেন এই বিচে। বাটারফ্লাই বিচে আমরা স্নান করছি, আমি আর আরুষ। আমরা প্ল্যান করে এসেছিলাম, তাই জামা কাপড় নিয়ে এসেছি। এখন এখানে এনজয় করছি, খুব সুন্দর বাটারফ্লাই বিচ দেখে আমরা এখন আমাদের হোটেল কলবা বিচের দিকে যাচ্ছি। গুয়াহাটিতে আজকে আমাদের 10 নম্বর দিন, আর আজকে আমাদের কলকাতা যাওয়ার পালা। 6:55-তে মডগাঁও জংশন থেকে আমাদের ট্রেন রয়েছে, তাই 5:45-এ আমরা হোটেল চেক আউট করে চলে যাচ্ছে মডগাঁও জংশন। হোটেলের সামনে থেকে গাড়ি আমাদের পিক আপ করতে চলে এলো। গাড়ি ভাড়া লাগবে 600 টাকা। একটা গাড়িতে আমরা 4 জন, আর 2 বাচ্চা আর 4-5টা লাগেজ আছে। আপনারা চাইলে অটোতে যেতে পারেন, অটো ভাড়া 300 থেকে 500 টাকা। একটা অটোতে 3 জন যাওয়া যায়। সকাল 6:10-এর মধ্যে আমরা মডগাঁও জংশনে পৌঁছে গেলাম। গাড়িতে আমাদের সময় লাগলো মিনিট 20-এর মতন। 7.5 কিলোমিটার দূর কলবা বিচ থেকে। আমরা গোয়া ট্রিপটা ভাস্কো দা গামা স্টেশন থেকে শুরু করেছিলাম, আর আপনারা চাইলে মডগাঁও থেকেও এই গোয়া ট্রিপটি শুরু করতে পারেন। মডগাঁও থেকে অনেকে সাউথ গোয়া করে, তারপর নর্থ গোয়া ও পানাজি করে, তারপর ট্রেন ধরে। আপনারা মডগাঁও জংশন থেকে পানাজি বা ক্যালনঘুট বা বাগা বিচে যাওয়ার জন্য বাসও পেয়ে যাবেন। আর এখান থেকে একটুখানি হাঁটা পথ গেলে মেন রোড, ওখান থেকে লোকাল বাস পাবেন। সেই বাস আপনাদের কদম্বা বাস স্ট্যান্ড নিয়ে যাবে, এবং সেখান থেকে আপনারা সমস্ত জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। ভাস্কো দা গামা স্টেশনের বাইরে রয়েছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার। এখান থেকে আপনারা ট্যাক্সি করে যে কোনো জায়গায় বাঘা বিচ, কালাঙ্গুট বিচ, পাঞ্জিম এর জন্য ট্যাক্সি নিতে পারেন। এখান থেকে আমাদের 6:55-তে 18048 অমরাবতী এক্সপ্রেস ভাস্কো দা গামা থেকে 6:30টার সময় ছাড়বে। 18048 অমরাবতী এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে মডগাঁও জংশনে।